বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন আজ। দূরদর্শী নেতৃত্বে হয়ে ওঠেন জাতি গঠনের অগ্রনায়ক, পথ দেখান আর্থসামাজিক উন্নয়নেও। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান। আর শোক নয়, গণতন্ত্রের বিজয় রচনার ডাক। ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে সহায়তা দেবে বিএনপি। এনআইডি ও মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহ করছে জামাত। ইসিতে বিএনপির অভিযোগ, ব্যালট পরিবর্তনের তাগিদ। ঢাকায় ভোটার স্থানান্তরে জড়িতদের তালিকা চান মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার সঙ্গে জামাত আমিরের সাক্ষাৎ। একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেওয়ার অভিযোগ। আইন শৃঙ্খলা বাহিনীকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার সুপারিশ। এবং নির্বাচনে যাবে কিনা চিন্তা ভাবনা করছে এনসিপি, বললেন আসিফ মাহমুদ। আপিল শুনানির শেষ দিন ইসির বিরুদ্ধে একপাক্ষিক রায় দেওয়ার অভিযোগ। ভোরের সময়ে সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। আজ কমলের জন্মদিন। বহুদলীয় গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রবর্তক জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে জন্ম নিয়েছিলেন তিনি। সমৃদ্ধশালী, সুখী ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন ক্ষণজন্মা জিয়াউর রহমান, যিনি আর্থসামাজিক উন্নয়নে স্বাধীন পররাষ্ট্রনীতি ও কৃষি বিপ্লব ছাড়াও বাকশাল থেকে বেরিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে দেশকে নিয়ে গিয়েছিলেন বিশ্ববাসীর কাছে। আহমেদ সালেহিনের রিপোর্ট। সাহসী বীরের এক ঘোষণায় পাল্টে দিয়েছিল পুরো দৃশ্যপট। ৭১-এর রণাঙ্গনে ৯ মাসের সংগ্রামে সৃষ্টি হয় লাল সবুজের বাংলাদেশ। স্বাধীনতার ঘোষণা দিয়ে মেজর জিয়াউর রহমান ঠাঁই করে নেন বাংলার মানুষের হৃদয়ের মণিকোঠায়। যিনি স্বপ্ন দেখিয়েছিলেন সমৃদ্ধশালী বাংলাদেশের, সারা বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে প্রিয় জন্মভূমি। সেই কমলের জন্ম হয়েছিল বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি। রসায়নবিদ বাবা মনসুর রহমান ও মা জাহানারা খাতুন রানী দম্পতির ৫ সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন জিয়াউর রহমান। শৈশবে তাকে কমল নামেই ডাকতেন সবাই। প্রথমে কলকাতা, পরে পাকিস্তানের করাচিতে লেখাপড়া শেষে কাকুল পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দেন জিয়াউর রহমান। ১৯৬৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধে বীরত্বের পরিচয় দেন তিনি। এই বীরত্বের জন্য ভূষিত হন হিলাল-ই-জুরাত খেতাবে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে প্রথমে চট্টগ্রামে নবগঠিত ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড, পরে ১ নম্বর সেক্টরের কমান্ডার নিযুক্ত হন জিয়াউর রহমান। ৭১-এর জুন থেকে ১১ নম্বর সেক্টর ও জেড ফোর্সের কমান্ডার হিসাবে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় জিয়াউর রহমানকে। জেগে ওঠে সিপাহী জনতা। ৭৫-এ সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর টালমাটাল পরিস্থিতিতে চলে অভ্যুত্থানের পাল্টা অভ্যুত্থান। সিপাহী জনতার বিপ্লবে ক্ষমতায় আসীন হন জিয়াউর রহমান। সে সময় সেনাপ্রধান হিসাবে নিযুক্ত হন তিনি। সামনে আসে দেশ গড়ার নতুন স্বপ্ন। রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে সমৃদ্ধশালী দেশ গড়তে দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ান জিয়াউর রহমান। আর্থসামাজিক উন্নয়নের দারুণ স্বপ্ন নিয়ে মানুষের খুব কাছে পৌঁছে যান তিনি। অর্থনীতি উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেন। পোশাক খাত ও বৈদেশিক মুদ্রা আয়ে বিভিন্ন দেশে শ্রমিক প্রেরণের মাধ্যমে নতুন বিপ্লবের সূচনা করেছিলেন জিয়াউর রহমান, যা বাংলাদেশের অর্থনীতিতে এখনও শক্ত ভিত হয়ে দাঁড়িয়ে আছে। কৃষি খাতে বিপ্লব ঘটিয়ে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন জিয়া। কৃষি খাতে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ তারই হাত ধরে। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। বাকশাল থেকে বেরিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। সংবাদপত্রের স্বাধীনতা এনেছিলেন তিনি। সবার সাথে বন্ধুত্ব সম্পর্ক বজায় রেখে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতিও তৈরি করেছিলেন জিয়াউর রহমান। কোন দেশের কর্তৃত্ব ও আধিপত্যবাদ মেনে নিতে পারেননি তিনি। দক্ষিণ এশিয়ার স্বার্থ ও প্রতিটি দেশের সার্বভৌম রক্ষায় সার্ক গঠন করেছিলেন জিয়া। সে সময় মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানে তাদের প্রত্যাবাসন শুরু হয় ১৯৭৮ সালে। আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। ১৯৮১ সালে ইরান ইরাক যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দায়িত্বও পেয়েছিলেন জিয়াউর রহমান। I'm also glad
that a system is emerging in our country. 1978-এ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে রাজনীতির মাঠে নতুন করে আলোচনায় আসেন জিয়াউর রহমান। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, নিজেও প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জিয়াউর রহমানই প্রবর্তন করেন রাষ্ট্রীয় খেতাব, স্বাধীনতা ও 21 পদক। জাতীয়তাবাদের আদর্শে সাধারণ মানুষকে উজ্জীবিত হতে শিখিয়েছেন জিয়াউর রহমান, যার বিচক্ষণতা আর দূরদর্শিতা বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচিত করেছে। সেই সাহসী মহানায়ক ক্ষণজন্মা জিয়াউর রহমান মাত্র ৪৫ বছর বয়সে শহীদ হন বিপথগামী কিছু সেনা সদস্যদের হাতে। যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এক বীর, তাকে 1981 সালের 30 মে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয় সেই চট্টগ্রামেই। রেখে যান 2 শিশু সন্তান ও সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে। লাখো কোটি মানুষের হৃদয়ে যিনি আজও বেঁচে আছেন স্বাধীনতা, সার্বভৌম ও জাতীয়তাবাদের কাণ্ডারি হয়ে, তিনি সেই কমল, সেই জিয়াউর রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সেনা কর্মকর্তা থেকে রাষ্ট্রনায়ক, অতঃপর গণমানুষের নেতা, ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সামনে উন্মোচন করেছিলেন সমৃদ্ধির নবদিগন্ত। দূরদর্শী অর্থনৈতিক ও সামাজিক সিদ্ধান্ত জিয়াউর রহমানকে পৌঁছে দিয়েছিল অনন্য উচ্চতায়। বেসরকারি খাতের সম্প্রসারণ ও রেমিটেন্স বিপ্লবের সূচনা তার হাত ধরেই। খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ জাতি গঠনের অগ্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে একটি কণ্ঠস্বর। সে কণ্ঠস্বর কেবল এক ঘোষণা নয়, ছিল নিপীড়িত জনতার বুকের মধ্যে জমে থাকা প্রত্যয়ের বিস্ফোরণ। স্বাধীনতার ডাক উচ্চারণ করে যিনি জাতিকে সাহস জুগিয়ে পথ দেখালেন নতুন ভোরের, হয়ে উঠলেন ইতিহাসের ধ্রুবতারা, তার নাম জিয়াউর রহমান। সিপাহী জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধে, ইতিহাসের দাবিতে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ যখন দুর্ভিক্ষ ও রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত, তখন তিনি সামনে আনলেন ভিন্ন এক রাষ্ট্র দর্শন। দেশের মানুষ ও সংস্কৃতিকে এক সুতোয় বেঁধে পরিণত হলেন রাষ্ট্রনায়কে। শাসনামলের পুরো সময় জুড়ে প্রমাণ করলেন নেতৃত্ব মানে শুধু মসনদ নয়, ত্যাগ ও জনমানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়নই তৈরি করে নেতার সংজ্ঞায়ন। মানুষের আস্থা অর্জন করা, এই জিনিসটা তিনি কিন্তু তৈরি করার মাধ্যমেই তিনি তার প্রফেশনাল যে আইডেন্টিটি, মিলিটারি ম্যান হিসেবে, সেটাকে তিনি ত্যাগ করে সিভিলিয়ান হতে পেরেছিলেন। অর্থনৈতিক কূটনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে একটা বিশেষ মর্যাদাশীল জায়গা নিয়ে যাওয়ার যে চেষ্টাটা তিনি করেছিলেন, আজকের এই বাংলাদেশের এই বাস্তবতায় এটা অত্যন্ত প্রাসঙ্গিক বলেই আমরা মনে করি। পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন আনেন জিয়াউর রহমান। আঞ্চলিকভাবে ভারতের একচ্ছত্র আধিপত্য মোকাবেলায় তৈরি করেন সার্ক। তার শাসনামলে মধ্যপ্রাচ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি পায়। ফারাক্কা বাঁধ নিয়ে জাতিসংঘের কাছে অভিযোগ করে জিয়াউর রহমান প্রমাণ করেন, কোনো পরাশক্তির সামনে মাথা নত করবে না বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক, মুসলিম দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার উন্মুক্ত করেছিলেন বাংলাদেশের জন্য। এক দেশের সাথে নির্ভরশীলতা না, বহু দেশের সাথে বহুপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে জিয়াউর রহমানের একটা ইতিবাচক অবদানকে আমাদের স্বীকার করতেই হবে। 1977 সালে গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে খাল খনন কর্মসূচি শুরু করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যুগান্তকারী এ পদক্ষেপের মাধ্যমে বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থার বিপ্লব ঘটে। লক্ষাধিক একর জমি আসে সেচের আওতায়। পাশাপাশি বৃদ্ধি পায় মাছের উৎপাদন। খাল খনন কর্মসূচি গড়ে তোলে নতুন এক সামাজিক আন্দোলন। গ্রামীণ অর্থনীতি বিকশিত হতে শুরু করে, তৈরি হয় কর্মসংস্থান। বিশেষজ্ঞরা বলছেন, এ কর্মসূচি পুনরায় চালু করা গেলে বন্যা, শুষ্ক মৌসুমে সেচের অভাবসহ দূর করা সম্ভব হবে নদীগুলোর নাব্যতা সংকট। জিয়াউর রহমান মনে করতেন যে গ্রামই হচ্ছে বাংলাদেশের প্রধান শক্তি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নের জন্য তিনি নানামুখী যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন, সেই পদক্ষেপগুলোর মধ্যে যে 1 ইঞ্চি জায়গাও পতিত থাকবে না বাংলাদেশে। চাষযোগ্য করার জন্য জমিকে কিভাবে অচাষযোগ্য জমি চাষযোগ্য করা যায় এবং চাষযোগ্য জমির পরিমাণ কিভাবে বৃদ্ধি করা যায়, খাল খনন কর্মসূচি ছিল একটা উল্লেখযোগ্য ভূমিকা।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন ও কৃষি বিপ্লবের ধারাবাহিকতায় তার যোগ্য উত্তরসূরি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছেন সারা দেশে পুনরায় খনন করা হবে 20,000 কিলোমিটার নদী ও খাল, রোপণ করা হবে 25 কোটি বৃক্ষ, হাতে নেওয়া হবে তিস্তা ব্যারেজ উন্নয়ন ও পদ্মা ব্যারেজের মতো যুগোপযোগী প্রকল্প। কৃষক কার্ডের মাধ্যমে কৃষি সেবা পৌঁছে যাবে প্রান্তিক কৃষকের দোরগোড়ায়। জিয়াউর রহমানের সূচিত সমৃদ্ধ বাংলাদেশ তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাবে দৃঢ় আত্মপ্রত্যয়ে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে কজন ক্ষণজন্মা পুরুষ গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, বেঁধেছিলেন এক সুতোয়, তাদের মধ্যে অগ্রগণ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার জন্মবার্ষিকীতে গোটা জাতি তাকে স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায়। আগামীর বাংলাদেশ বিনির্মাণে জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তার প্রতিফলন ঘটবে, এমনটাই প্রত্যাশা ভবিষ্যৎ প্রজন্মের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। খাল, সেচ, ফসল আর আয়, এই অর্থনৈতিক দর্শনে বাংলাদেশকে স্বনির্ভরতার পথে এগিয়ে নেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঘাটতি কাটিয়ে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে চলে দেশ। আজকের বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আর রেমিটেন্সের গোড়াপত্তন হয়েছিল তার হাত ধরেই। খাল খনন কর্মসূচি জাগিয়েছিল গ্রামীণ অর্থনীতির শক্তি, বেসরকারি খাত নির্ভর শিল্প ভাবনাও তারই। তার স্বল্পমেয়াদী শাসনামলেই গ্রামকে আলোকিত করতে শুরু করে তার প্রতিষ্ঠিত পল্লী বিদ্যুতায়ন বোর্ড। MS আরিফিনের রিপোর্ট। Stability, work and development. জিয়াউর রহমান সেনানিবাস থেকে রণাঙ্গন, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা থেকে রাজনীতি, সবকিছুকে যিনি গেঁথেছেন অর্থনীতির বুননে। স্বাচ্ছন্দ্য ত্যাগ করে জিয়া খাল, সেচ, ফসল আর আয়ে ঘেরা তার সবুজ বিপ্লব কেবল স্লোগান ধ্বনিতেই অনুপ্রাণিত করেনি প্রাণ, বাস্তবমুখী পরিকল্পনা এনে দিয়েছে সফল রূপান্তর, সফলতার যোগান। উন্নয়ন হবে গ্রাম থেকে, এই দর্শনে কৃষি ভর্তুকি, উন্নত বীজ ব্যবহারের উপর জোর দিয়ে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে দেশকে এগিয়ে নেন তিনি। ভাবে যদি রাজনৈতিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ভূমিকা বাংলাদেশকে গড়তে কতটুকু সাহায্য করছে সেইভাবে বিশ্লেষণ করেন, তাহলে আমি বলবো জিয়াউর রহমানের একটা বিশাল ভূমিকা ছিল অর্থনৈতিক পুনর্গঠনের ক্ষেত্রে। 1975 থেকে 76 সালে খাদ্যশস্য উৎপাদন ছিল প্রায় 1,18,00,000 টন। উর্বর জমিন আর তার কৃষি দর্শন মিলে 1980 থেকে 81 সালে বেড়ে দাঁড়ায় প্রায় 1,50,00,000 টনে। কিভাবে চাষযোগ্য জমি চাষযোগ্য করা যায় এবং চাষযোগ্য জমির পরিমাণ কিভাবে বৃদ্ধি করা যায়, খাল খনন কর্মসূচি ছিল একটা উল্লেখযোগ্য ভূমিকা। এবং উন্মুক্ত বিশ্ববাজারে বাংলাদেশের হিস্সা বাড়াতে 1976 সালে গঠন করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। ওই বছরই 6,087 জন বাংলাদেশি যান কুয়েতে, উন্মুক্ত হয় প্রবাসী শ্রমবাজার। 1981 সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় 55,000-এ। 1978 সালে দেশ গার্মেন্টস প্রতিষ্ঠার মাধ্যমে রপ্তানিমুখী পোশাক শিল্পের যাত্রা। তখন মাত্র কয়েকটি কারখানার লাইসেন্স দেওয়া হয়েছিল, আজ যা 3,000-এর বেশি। বর্তমানে যার বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে 84-85% যে আরএমজির কথা বলা হয়, আপনি চোখ বন্ধ করলেই বলবেন বাংলাদেশের আরএমজির ইতিহাস হচ্ছে 80-র দশকের। অতএব সেই জায়গাটা থেকেও ওই সূচনা লগ্ন যদি বলেন, তখন কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন হিসাবে ওই যুগটার কথাই, ওই সময়ের কথাই কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয়। সমাজতান্ত্রিক অর্থনৈতিক কাঠামো থেকে বেরিয়ে বেসরকারি খাতকে অগ্রাধিকার দেন তিনি। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রায় 250-টির বেশি শিল্প ইউনিট ও কলকারখানা বেসরকারি খাতে হস্তান্তর করা হয় তার শাসনামলে। বেসরকারি খাতে ব্যাংক ও বীমা কোম্পানি খোলার অনুমতি দিয়ে আর্থিক খাতকে উন্মুক্ত করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে 1977 সালে গঠিত হয় পল্লী বিদ্যুতায়ন বোর্ড। জিয়া শাসনামলে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গ্রামীণ জনপদে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হয়। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যের কথা শুনলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, আর শোক গাথা নয়, নিরাপদ বাংলাদেশ গড়ে গণতান্ত্রিক মানুষের বিজয় গাথার রচনা করতে হবে। সরকার গঠন করলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি। যাদের আপসহীন লড়াই আর রক্তস্রোতে ভেসে গেছে স্বৈরাচার, সেই শহীদ পরিবার ও আহতদের নিয়ে বিএনপি আয়োজন করে এই মতবিনিময় সভার। যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এতদিন ভার্চুয়ালি জুলাই অভ্যুত্থানে ভুক্তভোগী পরিবারের কথা শুনলেও সশরীরে আজ তাদের ত্যাগ, সংগ্রাম আর স্বজন হারানোর যন্ত্রণার সাক্ষী হলেন তারেক রহমান। যাদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, তাদের নিয়ে রাষ্ট্র ও রাজনৈতিক দলের ভূমিকার সমালোচনা উঠে আসে সভায়।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের আয়োজনে দর্শক সারিতে ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। অনুষ্ঠানে কিছু সময় পরপরই তারেক রহমান কাছে ডেকে শহীদ পরিবারের সদস্য ও আহতদের কয়েকজনের সঙ্গে একান্তে কথাও বলেন। কারো এক চোখ অথবা কারো দু চোখই নষ্ট হয়ে গিয়েছে। তারেক রহমান বলেন, আর শোক সভা বা শোক গাথা নয়, নিরাপদ বাংলাদেশ গড়তে গণতান্ত্রিক মানুষের বিজয় গাথা রচনা করতে হবে। সেজন্য আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ। বিএনপি চেয়ারম্যান স্মরণ করিয়ে দেন, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, 2024-এর আন্দোলন ছিল অধিকার হারা মানুষের গণ আন্দোলন। জুলাই অভ্যুত্থানে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, 1,500-এর মতন মানুষকে যে হত্যা করা হয়েছে, এটিকে এক বাক্যে স্রেফ আমরা একটি গণহত্যা বলতে পারি। যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, আপনাদের সাহসী ভূমিকার কারণেই ফ্যাসিবাদী চক্র শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা নয়, বরং এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর শোকগাথা বা শোক সমাবেশ নয়, বরং আসুন গণতান্ত্রিক আমি মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে ইনশাল্লাহ। বিএনপি চেয়ারম্যান জানান, সরকার গঠন করতে পারলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আরেকটি বিভাগ খুলে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের দেখভালের ব্যবস্থা করা হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠনে সক্ষম হলে এই শহীদ পরিবার যারা আছেন, জুলাই যোদ্ধা যারা আছেন, তারাও একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনারা গণ্য। 71 সালে এই দেশের মানুষ, মুক্তিযোদ্ধারা এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছিলেন। এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য যোদ্ধারা ত্যাগ স্বীকার করেছিলেন। ঠিক একইভাবে 24-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন, তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল 71 সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে 2024 সালে। সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। জুলাই আন্দোলনে হতাহতদের প্রতি রাষ্ট্রের যে দায়িত্ব, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেই প্রতিশ্রুতি বিএনপি পূরণ করবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞে অপরাধীদের বিচার চেয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে ঘটনার বর্ণনা তুলে ধরেন জুলাই যোদ্ধা ও পরিবারের সদস্যরা। সেখানে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের। আমি কি নিয়ে বাঁচবো? আমার জিসাটা এখন বললাম, মা আমার কিছু হলে তোমাকে আমি কার কাছে রেখে যাবো? আমাদের তো কেউ নাই, আমি ছাড়া তোমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। এই কান্না জুলাই আন্দোলনের শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের। বেঁচে থাকলে চলতি বছরেই এইচএসসি পরীক্ষায় অংশ নিতেন জাহিদ। সন্তানের পর হারিয়েছেন স্বামীকেও। আমার ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথায় আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করে মারা যায়। আমার এখন এই ছোট ছেলেটা ছাড়া আর কেউ নাই। রোববার জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের। জুলাইয়ের সেই ভয়াল স্মৃতি ফুটে ওঠে আহত ও নিহতদের স্বজনদের কণ্ঠে। আমাদের শহীদদের 250 বাচ্চা আছে, তারা এখন পথে বসেছে। অনেকের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। এই হাতের ওজন 1.5 কেজি আমি বহন করতে পারি না। হাতের যে রোগের যে ভাস্কুলারের যে ব্যথা উঠে, তখন ব্যথাটা আমি সহ্য করতে পারি না। এ সময় শহীদ পরিবারের সদস্যরা জুলাই আন্দোলনের অপরাধীদের বিচারের দাবি জানান। আমার ছেলের খুনি আমার সামনে, সে বাসায় তার সংসার নিয়ে বসবাস করছে, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, কিন্তু আমার ছেলের খুনিকে এখন পর্যন্ত ধরা হচ্ছে না। সন্তান হারালাম আমার একমাত্র ছেলে। এই আগস্ট থেকে বিভিন্নভাবে রাজপথে আছি। কিসের জন্য? আমাদের সন্তানদের বিচার আদায়ের জন্য। যারা অপরাধ করছে তাদেরকে যেন বিচারের কাঠগড়ায় দাঁড়ানো হয়। পাশাপাশি সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের দাবিও জানান জুলাই যোদ্ধারা। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। 17 বছর পর দেশে ফিরে জনপরিসরে প্রথম অনুষ্ঠানে নজর কাড়লেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। জাতি গঠনে নারীর অংশগ্রহণ নিয়ে আলোচনা সভায় বললেন, ভিন্নমতের হলেও একসঙ্গে বসে আলোচনা করাই গণতন্ত্র।
তার মতে নারীদের সরিয়ে রেখে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে না। জনপরিসরে প্রথম অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে জাতি গঠনে নারী নীতি সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে নজর কাড়েন বেগম খালেদা জিয়ার নাতনি। একজন আইনজীবী, তিনি ব্রিটেনে আইন চর্চা। দেশের মাটিতে প্রথম বক্তব্যে গণতন্ত্র নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন জাইমা রহমান। আজ আমরা যারা এখানে উপস্থিত, আমরা সবাই একরকম নয়, আমাদের আদর্শ আলাদা, অভিজ্ঞতা আলাদা, দৃষ্টিভঙ্গিও আলাদা, কিন্তু তারপরে আমরা একসাথে বসেছি, আলোচনা করছি, কারণ আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবছি। আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি, একের পর এক শুনছি, এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। দেশের নারী সমাজের অগ্রগতিতে দাদা জিয়াউর রহমান ও দাদি বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন তারেক রহমানের কন্যা। বলেন, উন্নয়ন অগ্রযাত্রায় নারীদের সরিয়ে রাখলে হবে না কাঙ্ক্ষিত অগ্রগতি। My grandfather, President Ziaur Rahman, understood that development was incomplete if women were excluded. He saw women as capable contributors at home, at work, and in public life. Under his leadership, the expansion of the garment sector meant millions of women entered formal work for the first time, gaining independence and income. নীতি আলোচনায় শুধু রাজনীতি নয়, মুক্তবাজার অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। শুধুমাত্র রাজনীতিকে ডেমোক্রেটাইজেশন করলে হবে না, আপনাকে অর্থনীতিকে যদি ডেমোক্রেটাইজেশন করতে না পারেন, গণতন্ত্রায়ন করতে না পারেন, তাহলে শুধুমাত্র পলিটিক্যাল ডেমোক্রেসি উইল নট ওয়ার্ক উইদাউট ইকোনমিক ডেমোক্রেসি। পরে প্রশ্নোত্তর পর্বে দেশের প্রতিটি সেক্টরে নারীর অংশগ্রহণ আরও বাড়ানোর তাগিদ দেন জাইমা রহমান। নারী হোক না হলে আদিবাসী হোক, যে কোনো ধর্মেরই হোক, আমাদের এই রিপ্রেজেন্টেশনটা প্রয়োজন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতরা। রোববার বিকেলে গুলশান কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। এরপর সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংলে। রাতে বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংবাদ সম্মেলনে জানান, বৈঠকে দুই দেশের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রাখা সহ উন্নয়ন ও আগামীতে রাষ্ট্র বিনির্মাণে তারেক রহমানের পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় ব্যবসা বাণিজ্য, তথ্য প্রযুক্তি ও শিক্ষা স্বাস্থ্য খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে অ্যাম্বাসেডর অফ ব্রাজিল এবং অ্যাম্বাসেডর সুইজারল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেন। এই দুই সাক্ষাৎগুলোতে অত্যন্ত কোডাইলভাবে অনুষ্ঠিত হয়েছে, বিভিন্ন এক্সচেঞ্জেস হয়েছে অ্যারাউন্ড ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, যেমন ব্রাজিল, ইন্টারন্যাশনাল কোঅপারেশন, বিভিন্ন ইন্টারন্যাশনাল সংস্থাগুলোতে আমরা কিভাবে কাজ করতে পারি, বিভিন্ন কমন পজিশন নিয়ে, এইগুলো নিয়ে এক্সচেঞ্জ হয়েছে। বিদেশে পোস্টাল ব্যালট পাঠানোর প্রক্রিয়া ত্রুটিপূর্ণ। একটি দলকে বিশেষ সুবিধা দিতেই ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, জামাত তাদের মনোনীত প্রার্থীদের জেতাতে অনৈতিক কৌশল অবলম্বন করছে, যা আচরণবিধি লঙ্ঘন। রোববার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নির্বাচন কমিশনে আসে 5 সদস্যের প্রতিনিধি দল। পরে কমিশনের সঙ্গে বৈঠকে বসেন তারা। 1 ঘন্টার বেশি সময় বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ব্যালট পেপারটি সঠিক নয়, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে এটাকে পরিবর্তনের জন্য আহ্বান জানিয়েছি। জামাতের নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিনালি অফেন্স। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, প্রার্থীদের জেতাতে নানা অনৈতিক কৌশল অবলম্বন করছে জামাত। ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ভোটার এলাকা পরিবর্তন পূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। পরে কমিশনের সঙ্গে বৈঠকে বসেন ছাত্রদলের সভাপতি সহ 5 নেতা।
এর আগে সকাল থেকে 3 দফা দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। এদিন নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে শুরু হয় শেষ দিনের আপিল শুনানি। প্রায় 500 কোটি টাকার ঋণ খেলাপি থাকলেও আইনের ফাঁকে বেরিয়ে পড়েন বগুড়া 1 আসনের বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম। নিজ দলের প্রার্থীর করা আপিল শুনানিতে এসে তুলে নিলে বগুড়া 1 আসনের প্রার্থীর প্রার্থিতা বহাল রাখে ইসি। শেষ দিনের শুনানিতে বেশিরভাগ আপিল টিকে যায়, তবে প্রার্থিতা ফিরে না পেয়ে ইসির প্রতি ক্ষোভ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানান কেউ কেউ। আলহাজ সরোয়ার আলমগীর সাহেবের বিএনপির মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। আমাদের 1% ভোটে যারা স্বাক্ষর দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা দিয়ে শেষ করতে পারবো না। বিবেচনা না নিয়ে ওনারা আমাদের আপিলটাকে নামঞ্জুর করেছেন। এর আগে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে আপিল করে 645 জন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের কথা থাকলেও একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেওয়ার অভিযোগ করেছে জামাত ইসলামী। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর দলটির ব্রিফিংয়ে জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার সুপারিশ করেছেন তারা। রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে তার বাসভবন যমুনায় যায় জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সহ 4 সদস্যের প্রতিনিধি দলটি বৈঠকে বসে সন্ধ্যা 6:30টায়। প্রায় ঘণ্টাখানেক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ তাহের। তিনি অভিযোগ করেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের কথা থাকলেও একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। কোন একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট, অতিরিক্ত সিকিউরিটি দেওয়া, অতিরিক্ত প্রটোকল দেওয়া, এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতল ভূমিকার প্রশ্ন আসছে সেটিকে সুস্পষ্ট লঙ্ঘন করছে। বলেন, নির্বাচনে অবৈধ প্রার্থীদের বিষয়ে একটি দল ইসিকে চাপ দিচ্ছে। একই সঙ্গে অনেক ডিসি এসপি পক্ষপাতিত্ব করছে বলেও অভিযোগ করেন তিনি। কিছু কিছু জায়গায় আমরা ইলেকশন কমিশনের একটু ভিন্নতা দেখতে পাচ্ছি। দুজন আয়োজকদের ব্যাপারেও প্রাথমিক বাছাই একই ধরনের জায়গায় কাউকে বৈধ করছে, কাউকে অবৈধ করছে, এটা হিয়ারিং চলছে। আমরা শুনতে পাচ্ছি কোনো একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে গিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে করে এই সমস্ত ত্রুটির কারণে যাদের নমিনেশন বাতিল হিসাবে গণ্য হওয়ার কথা সেটা যেন করা না হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আইন শৃঙ্খলা বাহিনীর কাউকেই ভোট কেন্দ্রে প্রবেশ না করার সুপারিশ করেছে জামায়াত। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বর্তমান ইসির অধীনে নির্বাচনে যাবে কিনা চিন্তা ভাবনা করছে এনসিপি। এ কথা বলেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রোববার রাতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আপিল শুনানির শেষ দিন বাইরে ছাত্রদলের মব এবং ভেতরে বিএনপি মহাসচিব সহ দলটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। এ ঘটনাকে নাটক মন্তব্য করে আসিফ মাহমুদ বলেন, নির্বাচন কমিশন একপাক্ষিক রায় দিয়ে বিএনপির দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের নির্বাচন করার সুযোগ দিয়েছে। এভাবে চললে এই কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে না। এ সময় জোট সঙ্গীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি জানানো হবে বলেও জানান তিনি। পাশাপাশি আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান আসিফ মাহমুদ। আমরা দেখলাম যে ওনারা ওইখানে বসে আইনের ইন্টারপ্রিটেশন করছেন, ওনারা ওইখানে বসে সংবিধানের ইন্টারপ্রিটেশন করছেন, যেটার কোনোটার এখতিয়ার ওনাদের নেই। এবং আমরা অবশ্যই এই বিষয়গুলোতে ভবিষ্যতে আমাদের আইনি লড়াই চালিয়ে যাব। এবং আমরা আজকে স্পষ্টভাবে বলছি যে এই নির্বাচন কমিশনের একটা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা পার্টি হিসেবে জাতীয় নাগরিক পার্টি কোনো ধরনের কনফিডেন্স আজকের পরে আর পাচ্ছি না। এবং আমাদেরকে এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। গণভোটের পক্ষে ক্যাম্পেইন করা এনসিপি আহ্বায়ক ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম এবং মুখ্য সমন্বয়ক ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারিকে শোকজ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে সোমবার সকালের মধ্যে কারণ দর্শানোর পাশাপাশি বিলবোর্ড অপসারণের নির্দেশও দেওয়া হয়েছে। রিটার্নিং অফিসার স্বাক্ষরিত নোটিশে আরও বলা হয়, নির্বাচন এলাকায় বিশাল আকৃতির রঙিন ছবি, গণভোটকে হ্যাঁ বলে স্লোগান সম্বলিত বিলবোর্ড নির্বাচন আচরণ বিধিমালায় পরিপন্থী।
এদিকে বিধি বহির্ভূতভাবে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে বলে বিবৃতি দিয়েছে এনসিপি। বিবৃতিতে উল্লেখ করা হয়, নাহিদ ইসলাম ও নাসিরউদ্দিন পাটোয়ারির শাপলাকলি মার্কায় ভোট দেওয়ার কোনো প্রচারণা চালানো ছিল না। গণভোটের প্রচারের জন্য যেসব বিধিমালা রয়েছে তা কোনোভাবেই লঙ্ঘিত হয়নি বলেও দাবি করা হয়। ভোরের সময় আরও থাকছে। দিনে দুপুরে সরকারি সিরামিক পণ্য উধাও, পাচারের গোমর ফাঁস খুদ কর্মকর্তার। লাভ না হলেও বিআইএসএফকে অর্থায়ন শিল্প মন্ত্রণালয়ের অনিয়ম বন্ধে নেই পদক্ষেপ। দায়িত্বে থাকা 1.5 লাখ পুলিশ সদস্য অনৈতিক সুবিধা পরিহার করে পেশাদারিত্বের পরিচয় দিলে দেশের ইতিহাসে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে সবচেয়ে নিরপেক্ষ। 41তম বিসিএস ব্যাচের সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তার দাবি, পুলিশের লুট হওয়া অস্ত্র নির্বাচনে ব্যবহারের সুযোগ নেই। দীপ্ত পদচারণা আর চোখে অদম্য আত্মবিশ্বাস, শৃঙ্খলা সাহসের ছন্দে মুখর রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ড। বিসিএস পুলিশ প্রশাসনের 41তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজে ফুটে ওঠে দায়িত্ববোধ, নেতৃত্ব আর দেশ সেবার অঙ্গীকার। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করলে দেশের ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন। আমি আশা করি আপনারা পেশাদারিত্বের পরিচয় দিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কার্যকর ভূমিকা পালন করবেন। কোনো প্রার্থী বা এজেন্টের নিকট হতে কোনো প্রকার অনৈতিক বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করবেন না। পরে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র নির্বাচনকালীন সময়ে ব্যবহার হওয়ার আশঙ্কা নেই। প্রতিবেশী দেশের সীমান্ত থেকে আসা অস্ত্র উদ্ধার করা হচ্ছে। আমাদের যে অস্ত্রগুলি যে লুট হয়ে গেছে আমাদের থানা থেকে, ওই অস্ত্র কিছু আছে যারা আমাদের এখন উদ্ধার করা সম্ভব হয় না, বাট এই অস্ত্রগুলি ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না, এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিতে পারি। 2025 সালের 15 ফেব্রুয়ারি শুরু হওয়া 41তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণে 96 জন প্রশিক্ষণ নেন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। শেখ হাসিনার পতনের দিন রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলার রায় কাল। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের প্রত্যাশা করছে প্রসিকিউশন। যদিও হাবিব সহ 4 পুলিশ কর্মকর্তাই পলাতক রয়েছেন। আসামি পক্ষের আইনজীবীর দাবি, সরকারের আদেশ পালনে বাধ্য ছিলেন তারা। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। চিঠিতে বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে জুলাই আগস্টের আন্দোলনে অংশ নেন 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনা। উত্থানের পর 14 জুলাই এই হত্যাকাণ্ডের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অভিযুক্ত করা হয় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনকে। এদের মধ্যে 4 পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়। পলাতক রয়েছেন হাবিবুর রহমান ও সুদীপ কুমার চক্রবর্তী সহ 4 পুলিশ কর্মকর্তা। প্রসিকিউশনের অভিযোগপত্রে বলা হয়েছে, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেস বার্তার মাধ্যমে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করার নির্দেশ দেন। মাঠে যা বাস্তবায়ন করেন অন্য আসামিরা। নির্দেশনা ও গুলি করার 19টি ভিডিও ফুটেজ দাখিল করে প্রসিকিউশন। অপরাধ প্রমাণে সাক্ষ্য দেন শহীদ পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী সহ 26 জন। প্রসিকিউশন বলছে, হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদেরই এই মামলায় আসামি করা হয়েছে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের প্রত্যাশাও করেন তারা। কিভাবে তাদের উপরে তাদের সুপিরিয়ররা আন্দোলনকারীদের উপর চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি করতে প্রেসার ক্রিয়েট করে, গুলি করতে অস্বীকৃতি জানানোর পরে তাদেরকে কিভাবে গালাগালি করে, হুমকি দেয়। প্রসিকিউশন তাদের মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রত্যেকেই এই আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পাবে বলে প্রসিকিউশন প্রত্যাশা করে। আসামি পক্ষের আইনজীবীর দাবি, পুলিশ সদস্য হিসেবে সরকারের আদেশ পালনে বাধ্য ছিলেন তারা। তারা তাদের ডিউটিটা পালন করেছে। যদি দেখা যেত যে ওই সময় ওই সরকার টিকে যেত, কোনো যেসব সোলজাররা বা যেসব কনস্টেবলরা ধরেন আপনার শুনে নাই, অর্ডার শুনে নাই, তাদেরকে তো বিভাগীয়ভাবে বিচার করা হতো। বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এটি হবে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলার দ্বিতীয় রায়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানক সহ 24 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 29 জানুয়ারি তাদের হাজির করতে বলা হয়েছে।
এদিকে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যা মামলায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 জনের তদন্ত প্রতিবেদন 18 ফেব্রুয়ারি দাখিলের দিন ধার্য করেছেন বিশেষ আদালত। বয়সী শিক্ষার্থী মাহমুদুর রহমান 18 ও 19 জুলাই এই 2 দিনে এই এলাকায় শহীদ হন শিক্ষার্থী ফারহান ভাইয়াস সহ 9 জন। মোহাম্মদপুরের এই হত্যাযজ্ঞের মামলায় রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। পরে মামলার পলাতক আসামি শেখ ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানক সহ 24 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 29 জানুয়ারি তাদের হাজির করার নির্দেশও দেন ট্রাইব্যুনাল। যারা ঘটনাস্থলে থেকে সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করেছে তাদেরকে আমরা এখানে আসামি শ্রেণীভুক্ত করেছি। গুলিবর্ষণকারীদের মধ্যে আওয়ামী লীগ যুবলীগের ক্যাডাররা বেশিরভাগ রয়েছে এবং পুলিশের মধ্যে দিয়ে যারা আইডেন্টিফাইড হয়েছে তাদের নামও এখানে এসছে। মোহাম্মদপুর এবং বসিলা এলাকায় ধানমন্ডির একটা অংশে আরও যে সমস্ত ঘটনা ঘটেছে পরবর্তী সময়ে সেগুলোর ব্যাপারে আলাদা তদন্ত চলমান আছে। খুব সহসাই সেগুলোর ব্যাপারেও তদন্ত রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি। এদিন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় ওবায়দুল কাদের, আফম বাহাউদ্দিন নাসিম সহ পলাতক 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়। এদিকে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি সহ 5 আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 18 ফেব্রুয়ারি দিন ধার্য করে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ 18 জনের মামলার রায় ঘোষণা করা হবে আগামী 2 ফেব্রুয়ারি। রোববার ঢাকার বিশেষ জজ আদালত 4 এই দিন ধার্য করেন। শুনানিতে আসামিদের সর্বোচ্চ সাজা দাবি করেছে দুদকের আইনজীবী। ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে প্লট নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগ্নে রাদওয়ান সিদ্দিক ববি এবং ভাগ্নে টিউলিপ সিদ্দিক সহ 18 জনের মামলার বিচার শেষ হয়েছে। রোববার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে 2 ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেছেন ঢাকার বিশেষ জজ আদালত 4। এ মামলায় হাসিনা, ববি, টিউলিপের সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছেন দুদকের আইনজীবী। এজাহারে ছিল 16 জন, তদন্তকারী কর্মকর্তা পড়ে তার তদন্তকালে আরও 2 জন ইনক্লুড করে টোটাল এখন মোট 18 জনের বিরুদ্ধে আমরা বিচার কার্য পরিচালনা করেছি। মামলায় শেখ হাসিনা সহ বেশিরভাগ আসামি বর্তমানে পলাতক থাকায় আইন অনুযায়ী তাদের পক্ষে কোনো আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেননি। তবে এই মামলায় কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমের পক্ষে যুক্তি তুলে ধরেন তার আইনজীবী শাহিনুর ইসলাম। ওনারা নিজেরা লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করার জন্য পরস্পর যুগসাজশে এবং উনিও ওই সময়কার উনার নামেও 3 কাটা জায়গা উনি পেয়েছে। এই মর্মে পরে আমরা তথ্যটা পেয়েছি। সুতরাং উনি এই মর্মে জড়িত আছেন, এই মর্মে আমরা সাক্ষ্য প্রমাণিত করতে পারছি। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা সহ তার পরিবারের বিরুদ্ধে পৃথক 6টি মামলা করে দুদক। এর মধ্যে 3টি মামলার রায় দিয়েছেন আদালত। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। মব বলা নিয়ে সতর্ক করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বললেন, শব্দটি ব্যবহারের পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার মানসিকতা রয়েছে। তার এই বক্তব্যের কড়া সমালোচনা করে হুমকি আখ্যা দেন রাজনীতিকরা। জোর করে বানান। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন শীর্ষক নীতি সংলাপ রোববার রাজধানীর সিডাপ মিলনায়তনে এ আয়োজনে অংশ নেন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। সংলাপে আলোচিত মব প্রসঙ্গ উঠলে পাল্টাপাল্টি বক্তব্যে জড়ান চিফ প্রসিকিউটর সহ বিভিন্ন দলের নেতারা। মবকে অ্যালাউ করা হয়েছিল, এখন মব সরকারকে খেয়ে ফেলছে, নির্বাচন কমিশনকে খেয়ে ফেলছে, দেশকেও খেয়ে ফেলতে পারে। এই মব বলাটার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে। বিপ্লব যারা করেছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা যদি কোনো মহলের থাকে, আমি বলবো যে সবারই সংযত হওয়া উচিত। আমার কাছে মনে হলো উনি একটু থ্রেটই করলেন। মবকে জাস্টিফাইড করবো, ওয়াই? আপনি আইনের শাসন চান, আবার মবকে উস্কান, এটা বাংলাদেশে চলবে না। থ্রেট বা একটা হুমকি দিলেন আমাদেরকে যে সংযত হয়ে কথা বলতে হবে। আমি তাকেও বলতে চাই যে উনিও যেন সংযতভাবে আচরণ করেন। সরকারের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছিলেন মব বলে কিছু নাই, এরা হচ্ছে প্রেসার গ্রুপ। এই জাস্টিফিকেশন দাঁড় করাবার কয়েকদিন পর আমরা দেখলাম প্রথম আলো, ডেইলি স্টার। তো এখন আবার যখন মবের পক্ষে কথা বলতে শুরু করেছেন, আমরা আশঙ্কা করতে পারি যে অচিরেই হয়তো আমাদের ওই রকম আরো কিছু ঘটনা বা দুর্ঘটনা দেখতে হতে পারে। বক্তারা বলেন, বিচার বিভাগের স্বাধীনতায় বড় বাধা রাজনৈতিক হস্তক্ষেপ। যখন যে দল সরকারে এসেছে সেই দল বিচার বিভাগকে নিজের মতো করে ব্যবহার করার চেষ্টা করেছে। বিচারপতিরা যদি নিজেরা স্বাধীন মনে না করে, আইন কানুনের মধ্য দিয়ে আমি যতই তাদেরকে স্বাধীনতা দিই, অনেক সময় স্বাধীনতাটা তারা স্বেচ্ছাচারিতার
মাধ্যমে হয়তো প্রয়োগ করবে। সংলাপে আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে সবই করেছে অন্তর্বর্তী সরকার। কিন্তু এটার ফলে কি রুল অফ ল প্রতিষ্ঠিত হবে? নো, রুল অফ ল আরো অনেক একটা সম্প্রসারিত ধারণা, এটা একটা অব্যাহত প্রক্রিয়া, এটা আমাদের কমপক্ষে 5 থেকে 10 বছর লাগবে। তবে পুলিশ সংস্কার নিয়ে নিজের হতাশার কথাও তুলে ধরেন আসিফ নজরুল। যেরকম করতে চেয়েছিলাম করতে পারি নাই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঘুষ, অনিয়ম, দুর্নীতি আর উৎপাদিত পণ্য পাচার করছে ইনসুলেটর ও স্যানিটারি ওয়্যার উৎপাদনকারী দেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠান বিআইএসএফ। সময় সংবাদের অনুসন্ধানে মিলেছে প্রমাণ। বছরের পর বছর ধরে এ অনিয়ম দুর্নীতির কারণে সফলতার মুখ দেখছে না প্রতিষ্ঠানটি, অথচ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে প্রতি বছর অর্থায়ন করছে শিল্প মন্ত্রণালয়। রহস্যজনকভাবে অনিয়ম দুর্নীতি বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেই শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিসিআইসির। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আদিত্য ধর। ঘুষের টাকা গুনে গুনে নেয়ার পরই ফাইলের দিকে নজর দেন শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারি ওয়্যার ফ্যাক্টরি লিমিটেড বিআইএসএফ এর সহকারী ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন। এমন অসংখ্য অনিয়ম আর দুর্নীতির অভিযোগের সত্যতা অনুসন্ধানে বিআইএসএফে সময় সংবাদ। শুরুতেই প্রকাশ্য দিবালোকে সিরামিক পণ্য পাচারের চিত্র ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। সারা দেশে ঠিকাদারের মাধ্যমে পণ্য পাঠানোর কথা থাকলেও ট্রাক ভর্তি সিরামিক পণ্য কোথায় যাচ্ছে তা জানেনই না ঠিকাদাররা। আজকে না, শুধু কোনো সম্পর্কে আমি কিছু জানি না। এখানে ট্রাক থাকে, ট্রাক আসে, ট্রাক যায়, কে ট্রাক নেয়, কার ট্রাক যায়, কোন মাল কোথায় যায়, এগুলো আমি জানি না। এই বড় বড় মন্ত্রণালয় এইভাবে চেয়ারে বসে তারা টাকা হাতিয়ে নিচ্ছে, তাহলে আমরা কিভাবে দাঁড়াবো বলেন? কথা বলতে গেলে বন্ধ করে দেয়া হয় গোডাউনের দরজা। ক্যামেরা অফ করেন প্লিজ, পারমিশন ছাড়া। ক্যামেরা বন্ধ করতে তেড়ে আসেন নিরাপত্তা কর্মকর্তা হুমায়ুন কবির। বাধা দেন মামুন সহ অভিযুক্ত কর্মকর্তার দপ্তরে যেতেও। আপনাকে আমার বোঝার দরকার নেই, ক্যামেরা অফ করেন, আমি আপনাকে বারবার বলতেছি। সেই বাধা অতিক্রম করে পৌঁছালেও ততক্ষণে পালিয়ে যান অভিযুক্তরা। তবে মুঠোফোনে নিরাপত্তা কর্মকর্তা হুমায়ুন কবিরকে নির্দেশনা দেন সাংবাদিক ম্যানেজার। এবার কথার মাঝে গোমর ফাঁস করতে শুরু করেন হুমায়ুন নিজেই। বলেন, সরকারি অর্থে উৎপাদিত সিরামিক পণ্য সামান্য কিছু অর্থের বিনিময়ে কিভাবে পাচার করেন নিজেরাই। 1 লাখ টাকার একটা মাল কারখানা থেকে বের হয়ে যায়, সিকিউরিটি গার্ডে 100 টাকা দেয়। উৎপাদিত পণ্য পাচার হওয়ায় মূলত লাভের মুখ দেখছে না বিআইএসএফ। তবে প্রতি বছর লাভ ও বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে শিল্প মন্ত্রণালয় থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসির থেকে অর্থ নিচ্ছেন তারা। এমন অনিয়ম দুর্নীতি সম্পর্কে জানতে এবার বিসিআইসি ভবনে সময় সংবাদ। তবে কথা বলতে রাজি হননি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফজলুর রহমান। দেয়া হয়নি অর্থ প্রদানের তথ্য। বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারি ওয়্যার ফ্যাক্টরি লিমিটেড বিআইএসএফ এর অনিয়ম দুর্নীতি নিয়ে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযোগ দিলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি শিল্প মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিসিআইসি। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। বরিশালে আশঙ্কাজনক হারে বেড়েছে বিবাহ বিচ্ছেদ। গত 2 বছরে রেজিস্ট্রেশন করা বিয়ের প্রায় অর্ধেকে বিচ্ছেদ হয়েছে। বিচ্ছেদের আবেদনে পুরুষের চেয়ে নারীরাই বেশি এগিয়ে। পরকীয়া, বাল্যবিয়ে, পারিবারিক সহিংসতা, নৈতিক মূল্যবোধের অভাব ভাঙনের ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মেহেদী হাসান বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন সুজয় দাস। যে বন্ধন আমৃত্যু অটুট থাকার কথা, অথচ তুচ্ছ কারণেই ভেঙে যাচ্ছে সে সম্পর্ক। বরিশালে ক্রমশই ভয়াবহ রূপ ধারণ করেছে বিবাহ বিচ্ছেদ। বরিশাল শহরের কেডিসি কলোনি এটি। ফেসবুকে পরিচয়, প্রেমের সম্পর্ক করে এ নারী বিয়ে করেন ঢাকার এক যুবককে। এরপর কিছুদিন বৈবাহিক সম্পর্ক ঠিকভাবে চললেও হঠাৎই যৌতুকের দাবিতে শুরু হয় নির্যাতন, অতঃপর বিচ্ছেদ। একই গল্প তার ছোট বোনের সঙ্গেও। বিয়ের 6 মাসের মাথায় ভেঙে যায় সংসার। বিয়ের 2-3 দিন পরই যাই দেখি ছেলের আসল রূপ। ছেলে নেশাপানি করে, ছেলে কোনো কাজ কোনো কিছু করতো না। নেশাপানি করার জন্য আমার কাছে টাকা চাইতো, আমার বাপ মার কাছে বলতো
আমি দিনের দিকে তারপর আমাকে দিন মারধর করতো। সহ্য করতে না পেরে এসে বাবা মার কাছে বলছি, তারা এরপর আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। 6 মাস সংসার করে 50 দিন মার খেতাম, তার নির্যাতন সহ্য না করে আমি বাবা মার কাছে চলে এসেছি, তারপর আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথও বেছে নেন অনেকে। পরিসংখ্যান বলছে বরিশালে তালাকের আবেদনের ক্ষেত্রে পুরুষদের চেয়ে নারীরাই এগিয়ে। কারণ হিসেবে উঠে এসেছে বেকারত্ব, মাদকাসক্ত ও স্বামী স্ত্রীর পারস্পরিক আস্থার অভাব। খুব সুন্দর বিহেভ করে আমার সাথে, তার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া আমার আল্লাহ পাক আমার কপাল খাবে এই জন্য বেঁচে গেছি। বরিশাল মহানগরী ও জেলা মিলিয়ে প্রতিদিন গড়ে 9টি তালাকের আবেদন জমা পড়ে, যার মধ্যে 2024 সালে 3347টি বিচ্ছেদের ঘটনা ঘটে। বেশিরভাগ তালাক উভয় পক্ষের সম্মতিতে হয়, তবে ছেলে কর্তৃক তালাক কম, মেয়ে কর্তৃক তালাক বেশি। সংশ্লিষ্টদের মতে ধৈর্যহীনতা এবং ইন্টারনেটের সহজলভ্যতায় বিবাহ বহির্ভূত সম্পর্ক বৃদ্ধি পাওয়ায় এই সংকট তীব্র রূপ ধারণ করেছে। ধর্মীয় অনুশাসনের উপরে জোর দেওয়া উচিত, মাদক নিরাময়ের জন্য চেষ্টা করা উচিত, পরকীয়ার পরিমাণও কমবে, আর এই নারী শিশু নির্যাতন দমন আইনের যে প্রভাব সেটাও কমবে। নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, পারিবারিক শিক্ষাটা আরও বেশি জোরালোভাবে হওয়া উচিত, যাতে আমাদের সামাজিক বা অবক্ষয়টা কমে যায়। 2800 বর্গ কিলোমিটারের এই বরিশালে প্রতিদিন ভেঙে যাচ্ছে কারো না কারো সাজানো সংসার। বিশেষজ্ঞদের মতে এই বিচ্ছেদ তিলে তিলে ধ্বংস করছে সামাজিক ও পারিবারিক কাঠামোকে। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। ভোরের সময় ইজিবাইককে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস। মাদারীপুরের ঘটকচরে প্রাণ হারিয়েছেন ইজিবাইকের 4 যাত্রী সহ 7 জন। যানবাহনের বেপরোয়া গতি আর চালকের অসতর্কতায় প্রতিনিয়ত সড়কে ঝরছে প্রাণ। রোববার বিকেলে মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি বাস। প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার ঘটকচর এলাকায় পৌঁছালে বাসের নিয়ন্ত্রণ হারান চালক। এক পর্যায়ে সামনে থাকা ইজিবাইককে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলে প্রাণ হারান ইজিবাইকের 5 যাত্রী সহ 7 জন, এর মধ্যে 5 জনই নারী। রাস্তাটা অনেক সরু আর পরিবহনের প্রচুর চাপে রোডটাই, এই কারণে বিশেষ করে পরিবহনের অনেক বেপরোয়া চালানোর কারণে মেন এই দুর্ঘটনা হওয়ার কারণে। ভ্যান, অটো সব শত শত গাড়ি দৈনিক চলাচল দিক করে, অটো ভ্যান এই একজন ওভারটেক করতে গেলে আজকে যে দুর্ঘটনাটা হয়েছে। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। দুর্ঘটনার কারণে সাময়িক বন্ধ থাকে ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল। আহতদের নেওয়া হয় সদর হাসপাতালে। ওভার স্পিড ছিল এবং নিয়ম ভঙ্গ করে সে তার রং সাইডে চলে আসে। রং সাইডে এসে একটা অটোকে ধাক্কা দেয়। অটোর মধ্যে যারা ছিল ম্যাক্সিমামই মারা গিয়েছে। এছাড়া ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় 1 জন এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে 2 নারীর পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। এদিকে মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে ভাসমান ড্রামের ভেতর মিলেছে যুবকের লাশ। সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের 2য় তলায় অজ্ঞাত 2 জনের পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত 6 মাসে ভবনটিতে 5 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পৌর কমিউনিটি সেন্টারটি 2024 সালের 5 আগস্ট পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে পরিত্যক্ত ভবনটিতে মাদকসেবী সহ অপরাধীদের অভয়াশ্রমে পরিণত হয়। সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা ঘটনাটি খতিয়ে দেখতেছি, বিস্তারিত তদন্ত শেষে আপনাদের অবহিত করা হবে। এদিকে আধিপত্য নিয়ে মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার আব্দুল জমাদ্দারের সঙ্গে একই এলাকার শহীদ মাতুব্বর ও আব্বাস চৌধুরীর বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার 2 পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া সহ হাতবোমা বিস্ফোরণ ঘটায়। পরদিন 2 পক্ষ আবারও সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় গুরুতর আহত আব্বাস চৌধুরী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে মারা যান। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালের পানিতে নীল রঙের প্লাস্টিকের একটি ড্রামের ভেতর থেকে হাত পা বাঁধা অবস্থায় মোহাম্মদ আলী নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন মাহদি ইসলাম ধ্রুব। রোজা, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি।
দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। ঝালকাঠিতে নামে বেনামে যত্রতত্র গড়ে উঠেছে ইট ভাটা। এতে উর্বরতা হারাচ্ছে ফসলের জমি, আর কালো ধোঁয়ায় ফসলের উৎপাদন হ্রাস সহ পরিবেশ বিপন্ন হচ্ছে। নীতিমালা থাকলেও চোখে পড়ছে না প্রশাসনের দৃশ্যমান নজরদারি। অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা বলে দায় এড়ানোর চেষ্টা পরিবেশ অধিদপ্তরের। পলাশের পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। ঝালকাঠি জেলা জুড়েই নিয়ম বহির্ভূতভাবে যত্রতত্র গড়ে উঠেছে নামে বেনামে অসংখ্য ইটভাটা। লোকালয়ের ৩ কিলোমিটারের মধ্যে কৃষি জমির উপর শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার ও বসতবাড়ির আশেপাশে ইটভাটা নির্মাণের নিষেধ থাকলেও মানছে না কেউ। ইটভাটার কালো ধোঁয়ায় ফসলি জমিসহ পরিবেশের উপর পড়ছে বিরূপ প্রভাব। জমির উপরিভাগে মাটি তোলায় হারাচ্ছে উর্বরতা। স্তূপ ফেলে ফেলে তারা জমাট বাঁধানোর ফলে পানির যে চাপটা এপারে এসে পড়তেছে, এই কারণে এপার ভেঙে যাচ্ছে। যে সীমানা অনুসারে আপনার জমিটা কিনে ওই সীমানায় বরাবর আপনার 40 থেকে 50 ফুট তারা ডিপ করে তারপর সে মাটি কেটে নিয়ে যায়। সব কুয়াশায় ধানের উপরে পরে, ইরিধানের উপর পরে সব ছড়া দিয়ে যায়। আমরা ধান পাই না, আমরা খেটে শেষ হয়ে যায়। পরিবেশ অধিদপ্তর জানায়, গত বছর 25টি ইটভাটায় অভিযান চালিয়ে 32 লাখ টাকা জরিমানা করা হয়েছিল। মালিকদের সতর্ক করা হয়। এবছরও বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে। আমরা যে সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান করেছি, বন্ধ করেছি, আমাদের কাছে যদি আবার নিউজ আসে যে ইটভাটাগুলো আবার চলছে, আমরা ওই ইটভাটাগুলো আবার অভিযান করব, ওগুলো আবার বন্ধ করার ব্যবস্থা করব। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলার 41টি ইটভাটার মধ্যে বৈধ মাত্র 19টি। সময় সংবাদ, ঝালকাঠি। বরগুনায় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা এই সৈকতে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রয়েছে বিস্তীর্ণ বনভূমি। নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অসংখ্য দর্শনার্থী। কিন্তু ভাঙনের কবলে পড়ে দিন দিন ছোট হয়ে যাচ্ছে নয়নাভিরাম এই পর্যটন স্পট। পাশাপাশি উজাড় হচ্ছে সংরক্ষিত ঝাউ বাগান। তাই ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি পর্যটক ও স্থানীয়দের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। শুভ সন্ধ্যা নামের মতোই সুন্দর। বরগুনার এই সৈকতের বড় আকর্ষণ সূর্যাস্ত। নৈসর্গিক এ দৃশ্য দেখতে ভিড় করেন পর্যটকরা। তবে দিন দিন কমছে এ সুযোগ। সৈকতটি আকর্ষণ হারাচ্ছে পর্যটকদের। বরগুনার তালতলিতে পায়রা, বিষখালী আর বঙ্গোপসাগরের মোহনার এ বেলাভূমিতে ভাঙনের কারণে কমে যাচ্ছে বনাঞ্চল, পাখিসহ অন্যান্য বন্যপ্রাণীর সংখ্যাও। পর্যটকরা বলছেন, ভাঙন রোধে কার্যকর ভূমিকা না নিলে পুরোপুরি বিলীন হয়ে যাবে বনাঞ্চলটি। ক্ষতিগ্রস্ত হবে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থান। আমি আমার মা বাবার সাথে এখানে ঘুরতে এসেছি, আমার অনেক ভালো লাগছে এই জায়গাটা। ঝাউবন এখন নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পথে এই সৌন্দর্য হারিয়ে যেতে বসেছে। ভেঙে যাওয়া রোধ করার জন্য স্থানীয় প্রশাসনের কোনো দৃশ্যমান উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। সৈকতের ভাঙন ঠেকাতে পদক্ষেপ গ্রহণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আমরা সমুদ্রের ঢেউয়ের আঘাত থেকে যাতে ঝাউবনটা রক্ষা করতে পারি, এই জন্য জিও দিয়ে বাজেট চাহিদা আমরা একটা প্রেরণ করেছি আমাদের হেড অফিসে। আমরা যদি সেটা অনুমতি পাই, আমরা আশা করতেছি যে ওই জায়গার ভাঙনটা এবং ঝাউবনটা আমরা রক্ষা করতে পারব। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের আয়তন 7.5 বর্গ কিলোমিটার। এর মধ্যে ভাঙনের কবলে 3 কিলোমিটার, আর ভাঙনে বিলীন প্রায় 60,000 ঝাউ গাছ। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের জন্য অশুভ সংকেত বয়ে এনেছে বঙ্গোপসাগর সংলগ্ন পায়রা ও বিষখালী নদীর মোহনার অব্যাহত ভাঙন। তাই ভাঙন রোধ করে জনপ্রিয় এই পর্যটন স্পটটি রক্ষার দাবি জানিয়েছেন পর্যটক ও স্থানীয়রা। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। তীব্র শীতে জবুথবু চুয়াডাঙ্গার জনজীবন। ঘন কুয়াশা আর হিম বাতাসে বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ। এদিকে হাসপাতালে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এ নিয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গায় আছেন সহকর্মী রিপোর্টার মাহফুজ মামুন এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার কাদের তালুকদার। শুরুতেই যাচ্ছে মাহফুজের কাছে। মাহফুজ, হাড় কাঁপানো শীতে চুয়াডাঙ্গার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষগুলো। কয়েকদিন ধরে হিম শীতল বাতাসের কারণে চুয়াডাঙ্গার জনজীবনে শীত অনুভূত হচ্ছে। আকাশ কুয়াশাচ্ছন্ন এবং মেঘলা থাকার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে চুয়াডাঙ্গার জনজীবনে।
শীতের কারণে চুয়াডাঙ্গাতে মানুষ হচ্ছে চরম দুর্ভোগে রয়েছে। চুয়াডাঙ্গা আজ সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 96%। তো কয়েকদিন ধরে 9 থেকে 11 ডিগ্রির ভেতরে তাপমাত্রা ওঠানামা করছে জেলায়। এর কারণেই হচ্ছে শীত বেশি অনুভূত হচ্ছে। আজ সকালে হচ্ছে আকাশ মেঘলা কুয়াশাচ্ছন্ন এবং হিম বাতাস অনুভূত হচ্ছে জনজীবনে। এর এ সকল কারণেই হচ্ছে মানুষ শীত অনুভূত হচ্ছে। এই শীত থেকে বাঁচতে মানুষ সড়কের পাশে হচ্ছে খড়কুটো জেলে এবং চায়ের দোকানে হচ্ছে চা পান করে তারা উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে। শীত হচ্ছে কোনোভাবেই হচ্ছে হ্রাস পাচ্ছে না। টানা হচ্ছে 2 সপ্তাহ জেলায় হচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত ছিল। কয়েকদিন হচ্ছে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়লেও শীতের দাপট হচ্ছে হ্রাস পায়নি। জেলায় হচ্ছে চুয়াডাঙ্গা হাসপাতালগুলোতেও বাড়তে শুরু করেছে ঠান্ডায় আক্রান্ত বিভিন্ন রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে শয্যার তুলনায় বেশি রোগী থাকায় হচ্ছে চিকিৎসকদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সহায়তা দেওয়া হচ্ছে, কম্বল বিতরণ করা হচ্ছে, তা পর্যাপ্ত নয়। যদি সামাজিক, রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও অসহায় এবং দুস্থ মানুষদের মাঝে যদি কম্বল বিতরণ করা হয় তাহলে হচ্ছে শীতার্ত মানুষগুলো কিছুটা হলেও শীত থেকে রক্ষা পাবে। শীত হচ্ছে চুয়াডাঙ্গাতে এক নিত্যদিনের যেন সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। শীত হচ্ছে কোনোভাবেই হচ্ছে কমছে না জেলায়। আর শীতের কারণে হচ্ছে সর্বক্ষেত্রেই প্রভাব পড়ছে। সড়কগুলোতে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে এবং সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক যে কোনো সময়ের চাইতে কম রয়েছে। শীত হচ্ছে মানুষের হচ্ছে শীতে হচ্ছে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে চুয়াডাঙ্গা জেলাতে। এ মৌসুমে শীত হচ্ছে অনেকটাই বেশি পড়ছে। এই শীত হচ্ছে কমার সম্ভাবনা এখনো নেই বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। আরো কয়েকদিন হচ্ছে চুয়াডাঙ্গাতে হচ্ছে শীত বেশি পড়তে পারে। শীত হচ্ছে তাপমাত্রা না বাড়ার কারণেই হচ্ছে শীত রয়েছে চুয়াডাঙ্গাতে। টাঙ্গাইলে রয়েছেন সহকর্মী কাদের তালুকদার হাসপাতালে, সেখান থেকে জানবো আমরা শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। শীত বিরাজ করছে যুবথুবু অবস্থায় সারা দেশের মানুষজন। তবে উত্তরের জেলা সহ টাঙ্গাইল, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়েই যানবাহন চলাচল করছে। অনেকেই শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে কিছুটা গায়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দেখেছি যে বেশ কয়েকদিন যাবতই দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে তারা যানবাহন চলাচলের চেষ্টা করছে। তবে এই কয়েকদিন যাবৎ টাঙ্গাইলে শীতের তীব্রতা কিছুটা কম দেখা গেলেও শীতজনিত যে রোগ রয়েছে, ঠান্ডা, কাশি, সর্দি কাশি এবং নিউমোনিয়া সহ যারা বৃদ্ধ বয়সী মানুষ রয়েছেন তারা কিন্তু ব্যাপকভাবে এইসব রোগীর সংখ্যা বাড়ছে। আমরা এই মুহূর্তে যে জায়গাটি রয়েছি সেটি হচ্ছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের যে ডায়রিয়া ওয়ার্ড, সেই ডায়রিয়া ওয়ার্ডে রয়েছি। সেই ডায়রিয়া ওয়ার্ডে দেখতে পাচ্ছেন যে আসলে যে হাসপাতালের যে আসন সংখ্যা রয়েছে, বেড সংখ্যা রয়েছে, সেই বেড সংখ্যায় কিন্তু আসলে রোগীতে সংকুলান হচ্ছে না। যে কারণে আপনি দেখতে পাচ্ছেন যে বারান্দায় এই কনকনে শীত এবং উত্তরের যে হিমেল হাওয়া, সেই হিমেল হাওয়ার ভিতরেও মানুষজন বারান্দায় বাধ্য হয়ে কিন্তু চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। প্রতিদিনই আসলে এইরকম রোগীর সংখ্যা বাড়ছে, দীর্ঘ হচ্ছে রোগীর সংখ্যা। আমরা দেখেছি যে এই যে কনকনে শীত, এই যে হাসপাতালের বারান্দায় তীব্র কুয়াশা এবং এই যে কনকনে শীত বাতাস, এই বাতাসকে উপেক্ষা করেই যেসব রোগী রয়েছেন সেই রোগীরা হাসপাতালে জায়গা না পেয়ে তারা কিন্তু বারান্দায় তারা চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। এদিকে যারা চিকিৎসা নিতে আসছেন, যারা অসুস্থ রয়েছে, শিশু যারা রয়েছে এবং বৃদ্ধরা যারা রয়েছে, তাদের সাথে যারা স্বজন রয়েছেন, স্বজনরাও কিন্তু ব্যাপকভাবে কষ্টে রয়েছেন। তারা কিন্তু যারা রোগী রয়েছে তাদের চিকিৎসা করাতে এসে তারা নিজেরাই অসুস্থ হয়ে পড়ছেন। তারা বলছেন যে এই যে কনকনে শীত, এই কনকনে শীতের মধ্যে ঘরের ভিতরে অর্থাৎ হাসপাতালের ভিতরে তারা কোনো রকমের জায়গা পাচ্ছে না। ফলে হাসপাতালের বারান্দায় একদিকে বাতাস এবং
অন্যদিকে যে কুয়াশা, সেই কুয়াশা ভেদ করে বারান্দায় তাদের দিনের পর দিন তাদের অপেক্ষা করতে হচ্ছে, চিকিৎসা নিতে হচ্ছে। অন্যদিকে যে হাসপাতালের যে পরিবেশ, নোংরা পরিবেশ, সেই নোংরা পরিবেশে তাদের থাকতে গিয়ে তারা কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়ছে বলে অভিযোগ করেছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছে যে প্রতিদিনই রোগীর দীর্ঘ লাইন হচ্ছে, তারা আসলে হিমশিম খাচ্ছে এই রোগী সামলাতে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলে হাসপাতাল থেকে শীতজনিত রোগীর বিস্তারিত খবর। টাঙ্গাইল থেকে কাদের এবং চুয়াডাঙ্গা থেকে মাহফুজ জানাচ্ছিলেন শীত এবং শীতের প্রভাবে ঠান্ডাজনিত রোগের সবশেষ খবরাখবর। নীলফামারীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতে দোয়া অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এই সময় বেগম খালেদা জিয়ার স্মৃতি তুলে ধরা করা হয় বিশেষ মোনাজাত। তার মতো নির্ভীক ও আপোষহীন আদর্শ নিয়ে দেশ গড়ার অঙ্গীকার জানান বিএনপি নেতারা। আগামী নির্বাচনে বিপুল ভোট পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে বলে প্রত্যাশা করেন নেতাকর্মীরা। এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরাও উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশে 5 লাখ লোকের সমাগম হবে বলে প্রত্যাশা করছেন জেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। রোববার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফর ও জনসভা নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। জানান, দেশে আসার পর এবং দলের চেয়ারম্যান হওয়ার পর এটি তার প্রথম ব্রাহ্মণবাড়িয়া সফর। জেলার সব নেতাকর্মীরা তার অপেক্ষায়। সভায় তিনি আগামী দিনের জন্য দিক নির্দেশনামূলক বার্তা দিবেন। একটি গোষ্ঠী নিজেকে রাজা ভাবা শুরু করেছে, সেখান থেকে উত্তরণ প্রয়োজন, জনগণের মূল্যায়ন প্রয়োজন, আর এর জন্য প্রয়োজন সংস্কার। নির্ধারিত সময়ে ভোট অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। একটা গোষ্ঠী নিজেকে রাজা ভাবা শুরু করেছে, সেইখান থেকে উত্তরণ হওয়া প্রয়োজন, জনগণের মূল্যায়ন হওয়া প্রয়োজন, জনগণের সম্মানিত হওয়া প্রয়োজন। সেজন্যই আমাদের আসলে সংস্কার প্রয়োজন। ভোটের সকল প্রস্তুতি প্রায় শেষ। 21 তারিখে প্রতীক বরাদ্দ হবে, 22 তারিখের থেকে প্রচারণা শুরু হবে। আপনারা এখন থেকে চিন্তা ভাবনা শুরু করেন আপনারা কাকে ভোট দেবেন। যত বাধা আসুক না কেন, ভোট আমরা দিতে যাব। সরকার প্রস্তুত আছে সকল বাধা মোকাবেলা করবার। সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছেন আপনারা, জনগণ এবং ভোটার যারা। গণভোটে হ্যাঁ ভোট দিলে ক্ষমতার অপব্যবহার বন্ধ। জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। রোববার দুপুরে রাজশাহী কলেজ মাঠে ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। ভোটের চাবি, দেশের চাবি এখন আপনার হাতে। আমার শিক্ষার ব্যবস্থা সুনিশ্চিত করতে পারবেন, অঙ্গীকার করবেন এদেশে আর কোনো রকমের হত্যা হবে না, কোনো রকমের দুর্নীতি হবে না, কোনো রকমের বৈষম্য হবে না। তাকেই আমরা নির্বাচন করব, তাকেই আমরা ভোট দেব। নড়াইলের লোহাগড়া অভিযান চালিয়ে দেশীয় পিস্তল সহ শিকদার লিমন নামের এক প্রবাসী যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। পুলিশ জানায়, লোহাগড়া উপজেলার ইথনা পশ্চিমপাড়া এলাকার শিকদার লিমন ও শিকদার রিয়াজ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তাদের বসত বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত রেখেছে এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালায় যৌথ বাহিনী। খবর পেয়ে শিকদার রিয়াজ পালিয়ে গেলেও গ্রেফতার করা হয় শিকদার লিমনকে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি 72.62 মিলিমিটারের পিস্তল, ম্যাগাজিন, 1 রাউন্ড গুলি সহ বেশ কিছু মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত চেয়ে ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচির বিপরীতে পাল্টা আন্দোলনের ডাক দিয়েছে ছাত্র শিবির। রোববার দুপুরে ছাত্র শিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী সহ সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এ সময় ছাত্র দলের পক্ষে থেকে হাইকোর্টে রিট ও ইসি কার্যালয়ে ঘেরাও কর্মসূচির প্রতিবাদ জানান তারা। নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় ছাত্রদল এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি ছাত্র শিবির সমর্থিত ভিপি ও জিএস প্রার্থীদের।
মাদারীপুরে বিদ্যুৎ সরবরাহকারী ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বৈদ্যুতিক খুঁটির যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, রোববার দুপুরে পৌরসভার 4 ওয়ার্ডের আলীগাজী সড়কে বিদ্যুতের খুঁটি চুরি করতে আসে চোর চক্র। এ সময় এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে টাওয়ারের 4টি খুঁটি 2টি খুলে নিয়ে পালিয়ে যায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। এ সময় তারা জানান, এরই মধ্যে বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, ভেঙে গেলে বন্ধ হয়ে যেতে পারে পুরো শহরের বিদ্যুৎ সরবরাহ। একসঙ্গে 100 প্রতিমা সাজিয়ে ঝিনাইদহে কালী পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজা পরিচালনা করেন 25 জন পুরোহিত। রোববার রাতে উপজেলার মঠ বাড়ি মন্দির অনুষ্ঠিত হয় এই পূজা। আয়োজকরা জানান, এই পূজা শত বছরের ঐতিহ্য। প্রতি বছর মাঘ মাসের আমাবস্যা তিথিতে এ পূজার আয়োজন করা হয়। মন্দিরের প্রধান কালী প্রতিমার পাশে 100টি ছোট প্রতিমা সাজিয়ে পূজা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা পুজো উপলক্ষে এখানে আসেন। পুজো উপলক্ষে মন্দির চত্বরে বসে গ্রামীণ মেলা। গ্রিনল্যান্ড দখলের হুমকি ঘিরে যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্রদের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তীব্র হচ্ছে। শুল্ক আরোপের পরিকল্পনাকে ভুল বলে ট্রাম্পকে সরাসরি জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ট্রাম্পের এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। এদিকে এই পথে এগোলে ন্যাটো জোটে তৈরি হতে পারে বিপজ্জনক ভাঙন বলে সতর্ক করেছেন ইউরোপীয় দেশগুলোর নেতারা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রির বিষয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত ন্যাটোর 8 সদস্য দেশের ওপর 10% শুল্ক আরোপ করা হবে, যা জুন থেকে বেড়ে 25% পৌঁছাবে। এই তালিকায় রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্য। সিদ্ধান্তের প্রতিবাদে ব্রাসেলসে জরুরি বৈঠক করেছেন এসব দেশের নেতারা। যৌথ বিবৃতিতে 8 দেশের নেতারা সতর্ক করেন, ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা একটি বিপজ্জনক নিম্নগামী চক্র তৈরি করতে পারে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সাফ জানিয়ে দেন, ইউরোপকে ব্ল্যাকমেল করে গ্রিনল্যান্ড নেওয়া যাবে না। একই সুরে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স গ্লোককে রাসমুসেন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালু থাকবে, তবে গ্রিনল্যান্ড নিয়ে কোনো আপোষ নয়। ট্রাম্পের এমন সিদ্ধান্তের জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ন্যাটো মিত্রদের যৌথ নিরাপত্তা রক্ষায় মিত্রদের ওপর শুল্ক আরোপ করা সম্পূর্ণ ভুল। এটি নিয়ে সরাসরি মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেন, এমন পরিস্থিতিতে শুল্কের হুমকি অগ্রহণযোগ্য এবং কোনো ভয়ভীতি দিয়ে প্রভাবিত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর তাৎক্ষণিক যুদ্ধবিরতি চুক্তি সই করেছে সিরিয়া সরকার ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ। চুক্তি অনুযায়ী ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী প্রত্যাহার এবং সিরীয় সেনাবাহিনীতে একীভূত হওয়ার কথা রয়েছে। যুদ্ধবিরতির এই চুক্তিকে স্বাগত জানিয়েছে জর্ডান। অন্যদিকে দ্বিপাক্ষিক সম্পর্ক সহযোগিতা জোরদারে ফোনালাপ করেন সৌদি যুবরাজ ও আহমেদ আল সারা। গেল কয়েকদিন ধরেই কুর্দি বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ এর সঙ্গে সিরিয়ার সরকারি বাহিনীর তুমুল লড়াই চলছে। অবশেষে স্থানীয় সময় রোববার দুপক্ষের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ তাদের বাহিনী প্রত্যাহার করবে, পাশাপাশি তাদের একটি অংশ সিরীয় সামরিক কাঠামোয় একীভূত হবে। চুক্তিতে আরও বলা হয়েছে, এসডিএফ কেন্দ্রীয় সরকারের অধীনে সামরিক, নিরাপত্তা ও বেসামরিক উচ্চ পদে নিয়োগের জন্য নেতৃত্বের একটি তালিকা প্রস্তাব করবে। এতে করে জাতীয় অংশীদারিত্ব নিশ্চিত হবে। একই সঙ্গে সীমান্ত ক্রসিং, তেল ও গ্যাস ক্ষেত্র সহ সব গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ গ্রহণ করবে সিরিয়া সরকার। এর আগে গেল মার্চে এমন একটি চুক্তি হলেও তা কার্যকর হয়নি। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেন, চুক্তির ফলে আল হাসাকা, দেইর আজর ও রাক্কা প্রদেশের প্রশাসনিক ও সামন্ত্রিক নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সরকারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে যুদ্ধবিরতি ও পূর্ণ একীভূতকরণের এই চুক্তিকে স্বাগত জানিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সমঝোতা সিরীয় ঐক্য, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
একই দিন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা টেলিফোনে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন। সৌদি প্রেস এজেন্সি জানায়, দুই নেতা বিভিন্ন খাতে সহযোগিতার সম্ভাবনা এবং আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেন। আল শারার নেতৃত্বাধীন নতুন সিরীয় প্রশাসনের প্রতি শুরু থেকেই রাজনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্বের মাধ্যমে সমর্থন জানিয়ে আসছে রিয়াদ। অর্জিতা শাহজিন, সময় সংবাদ।